ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে বঙ্গোপসাগরে চীনের তৈরি সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। অর্থাৎ একচালে পাকিস্তানের সাথে বঙ্গোপসাগরে যুক্ত হচ্ছে চীনও। আর এমন খবরে রীতিমতো ঝড় উঠেছে ভারতে। নাকের ডগায় এমন বিপদ আগে কখনো টের পায়নি মোদির দেশ। বঙ্গোপসাগরে আসতে পারে মার্কিন যুদ্ধজাহাজ, এমন খবর বেশ পুরনো। রাশিয়া, চীন, ভারতের আলাপ ছিল আগে থেকেই। এবার সে দৌড়ে যোগ দিয়েছে পাকিস্তানও। ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের নৌবাহিনীর জন্য পিএনএস হ্যাঙ্গার নামের একটি সাবমেরিন তৈরি করেছে চীন। পাকিস্তানের নৌবাহিনী ইতোমধ্যেই সেই সাবমেরিনটিকে কমিশনও করেছে। সাবমেরিনটিকে নিয়ে আসতে নৌবাহিনীর একটি বহর নিয়ে চীনে গিয়েছিলেন পাকিস্তানের নৌ কর্মকর্তা কমোডর ওমর ফারুক। ফিরে আসার পথে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাত্রা বিরতি দেন তিনি। সেখানে শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিংকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমর ফারুক বলেন, হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিন অন্তর্ভুক্তি পাকিস্তানকে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বজায় রাখার সক্ষমতা দেবে। 1971 সালের আগ পর্যন্ত বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন মোতায়েন ছিল। সেটির নাম ছিল পিএনএস হ্যাঙ্গার। 1971 সালের যুদ্ধে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আইএনএস খুকরিকে ডুবিয়ে দিয়েছিলেন পিএনএস হ্যাঙ্গার। স্বাধীনতার পর যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো ভারতীয় যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ছিল এটি প্রথম, এবং এটি ছিল পাকিস্তান নৌবাহিনীর অন্যতম আলোচিত ও সফল একটি অভিযান। সেই ঘটনার 55 বছর কেটে গিয়েছে। পাকিস্তান বঙ্গোপসাগর থেকে চিরতরে বিতাড়িত হয়েছিল। পাকিস্তানের নৌশক্তি মূলত উত্তর আরব সাগরেই আটকে ছিল এতদিন। এখন সেই নিষেধাজ্ঞার বেড়া ভেঙে ফিরতে চাইছে তারা। আর এবার তাদের হাতিয়ার চীনের তৈরি অত্যাধুনিক সাবমেরিন। জানা গেছে, নতুন পিএনএস হ্যাঙ্গার আগেরটার চেয়ে বহু গুণ শক্তিশালী। এটি চীনের টাইপ 039A ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি। সাবমেরিনটি 2800 টন ওজনের, দৈর্ঘ্য 76 মিটার। সবচেয়ে বড় বিষয়, এটি এআইপি বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত। সহজ ভাষায় এই সাবমেরিন টানা 3 সপ্তাহ পানির নিচে থাকতে পারে, ভেসে ওঠে না। ব্যাটারি রিচার্জের দরকারও নেই, মানে রাডারে ধরা পড়ার ঝুঁকি নেই বললেই চলে। এই একটি বৈশিষ্ট্যই একে করে তুলেছে মারাত্মক। কমোডর ওমর ফারুক নিজেই একে বলেছেন গেম চেঞ্জার। পাকিস্তান এই শ্রেণীর মোট 8টি সাবমেরিন বানাবে। প্রথমটি এসেছে, বাকি 7টিও আসবে 2028 সালের মধ্যে। ভারতের এত দুশ্চিন্তার কারণ কি? কারণ বঙ্গোপসাগর ভারতের নিজেদের উঠোন হিসেবে বিবেচিত। বিশাখাপত্তনমে ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড বসে আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের একেবারেই মুখে। এই দুই ঘাঁটি থেকে ভারত দশকের পর দশক ধরে সাগরটা নিজেদের মতো নিয়ন্ত্রণ করে এসেছে। পাকিস্তানের সাবমেরিন যদি এই সাগরে নিয়মিত টহল দেয়, তাহলে ভারতের এই নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রশ্নের মুখে পড়বে। সমুদ্র সীমার আন্তর্জাতিক আইন বলে, উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত কোনো দেশের সার্বভৌম এলাকা, 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এর বাইরে আন্তর্জাতিক জলসীমা। সেখানে যে কেউ চলাচল করতে পারে। পাকিস্তান সেই সুযোগটাই নিতে চায়। ভারত চাইলেও আইনগতভাবে বাধা দিতে পারবে না। তো হঠাৎ বঙ্গোপসাগরে আসছে কেন পাকিস্তান? পরিস্থিতি বদলেছে বাংলাদেশও। 2024 সালে শেখ হাসিনার পতনের পর ঢাকা করাচি সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘ কয়েক দশক পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল আবার শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর যোগাযোগও বেড়েছে। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান জানুয়ারিতে পাকিস্তান সফর করেছেন। পাকিস্তানের তৈরি JF-17 যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছেন। চট্টগ্রাম ও মোংলা বন্দরে পাকিস্তানি জাহাজের প্রবেশাধিকার নিয়েও আলোচনা চলছে। ইউনূস সরকারের আমলে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার নিজেই ঢাকা সফর করেছেন। ডক্টর ইউনূস 2 বার শেহবাজ শরীফের সাথে বসেছেন। তারেক রহমানের সরকারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে বলেই মত বিশেষজ্ঞদের। এই পুরো পরিবর্তন যদি একটি সমীকরণে আনা হয়, তাহলে একটাই পরিষ্কার বার্তা বেরিয়ে আসে:
পাকিস্তানের জন্য বঙ্গোপসাগরের দরজা আবারও খুলছে। সম্পর্কের এই উষ্ণতার সাম্প্রতিক চিত্র আরও স্পষ্ট। সম্প্রতি ছাত্র শিবির সভাপতি পাকিস্তান সফর করেছেন, সেখানে তাকে রীতিমতো রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। অন্যদিকে একই সময়ে বিপরীত চিত্র দেখা গেছে ভারতে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান দিল্লিতে বিমানবন্দরে আটকে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় 2 ঘন্টা বসিয়ে রেখেছে, রীতিমতো অপমানজনক পরিস্থিতিতে। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি সরকারি সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গিয়েছিলেন, কিন্তু তার ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা। ভারত বিরোধী মন্তব্যের কারণে তার নাম নিরাপত্তা তালিকায় ঢুকে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি ঢাকায় ফিরে এসেছেন। বাংলাদেশ সরকার ভারতের উপ হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছেন। দুটো ঘটনা পাশাপাশি রাখলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। পাকিস্তান সংবর্ধনা দিচ্ছে, ভারত অপমান করছে। এই পটভূমিতে বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন আসলে সেটা আর শুধু পাকিস্তান ভারতের দ্বিপক্ষীয় বিষয় থাকবে না। এটি ধীরে ধীরে বাংলাদেশ, পাকিস্তান, চীন ত্রিদেশীয় সমীকরণে পরিণত হতে পারে বলে মত বিশ্লেষকদের। চীন সাবমেরিন বানিয়ে দিচ্ছে, পাকিস্তান পরিচালনা করছে, বাংলাদেশের সাথে সম্পর্ক কৌশলগতভাবে কাজে লাগছে, আর বঙ্গোপসাগরে এই 3 শক্তির সম্মিলিত উপস্থিতির সম্ভাবনা ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। ভারতের গণমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে, কারণ বঙ্গোপসাগর এখন শুধু মাছ ধরার জায়গা নয়। এই সমুদ্র দিয়ে বছরে শত শত কোটি ডলারের বাণিজ্য হয়, জ্বালানি পরিবহন হয়। ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রে আছে এই সাগর। আমেরিকা, চীন, ভারত, রাশিয়া সবার চোখ এখানেই। পাকিস্তান সেই দৌড়েই নামছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানি সাবমেরিন মূলত বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং শ্রীলঙ্কার আশেপাশের আন্তর্জাতিক জলসীমায় টহল দিতে পারে, আন্দামান সাগরের কাছাকাছিও যেতে পারে। এই অঞ্চলগুলো ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের নজরদারি এলাকার বাইরে নয়, কিন্তু সরাসরি প্রতিক্রিয়া দেখানো কঠিন। পাকিস্তানের সাবমেরিনকে আটকানোর কোনো আইনি ভিত্তি নেই আন্তর্জাতিক জলে। ভারতের জন্য একমাত্র বিকল্প নজরদারি বাড়ানো, কিন্তু সেটা কতটা কার্যকর যখন সাবমেরিনটি 3 সপ্তাহ পানির নিচে থাকতে পারে।